হ্যালো এভরিওয়ান, আমাদের প্রতিদিনের একটা নিয়মিত সেগমেন্ট যে সফলতার গল্প, সেকেন্ড টাইমার ভর্তি যোদ্ধাদের যে সফলতার গল্প। সো আজকে আমরা সফলতার গল্প 4। আজকে আমাদের সাথে গল্পকার সাবিহা আক্তার আছে। সো আমি সাবিহা আক্তারকে ওয়েলকাম করছি। সো সাবিহা আক্তার আমাদের সাথে একটু যুক্ত আসসালামু হয়ে যাবে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। এই তো তোমাদের সফলতাই আসলে আমাদেরকে ভালো রাখে। তো তোমরা হচ্ছে যে সফল হয়েছে, এটাই হচ্ছে যে আমাদের জন্য অনেক ভালো লাগছে। সো সাবিহা, ফাইনালি সেকেন্ড টাইমার যে ট্যাগ, এই ট্যাগ থেকে তুমি হচ্ছে যে পাবলিকিয়ান ট্যাগটা পেয়েছো। তো এখন তোমার অনুভূতিটা কিরকম, তুমি যদি একটু বলতে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। দীর্ঘ 1.5 বছর পরিশ্রম করার পরে আল্লাহ হচ্ছে আমাকে সেকেন্ড টাইমার হিসেবে হইলেও হচ্ছে পাবলিকান করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। যাক আলহামদুলিল্লাহ। সো আমাদের অনেক ভালো লাগছে যে তোমরা আসলে যে এই যে এত লং টাইম একটা জার্নি, এই জার্নিতে সফল হয়েছো। বিকজ সেকেন্ড টাইমারদের জার্নিটা একটু অন্যদের থেকে বড় হয়, অন্যদের থেকে তুলনামূলক একটু কঠিন হয়। সো তোমার জার্নিটা কেমন ছিল? এই যে এতদিন লং টাইম 1.5 বছর ধরে তোমার প্রিপারেশন নিতে হয়েছে, কারণ এখনকার যুগে আমাদের আসলে মনোযোগটা ধরে রাখাটাই টাফ, কন্টিনিউয়াস পড়াশোনাটা করাটাই টাফ। সো তোমার আসলে এই 1.5 বছর ধরে তুমি কিভাবে পড়াশোনার সাথে নিজেকে এঙ্গেজ রেখেছো? মানে শুরু থেকে আমার ফ্যামিলি আমার সাপোর্ট ছিল। ফার্স্ট টাইমে তো হচ্ছে কোথাও তেমন হয় নাই, ভালো হয় নাই। আর হচ্ছে জিএসটি তে পজিশন ছিল ফার্স্ট টাইমে 4,000-এর উপরে। তো আমার ঢাকার বাইরে আসছিল, তো ফ্যামিলি শুরু থেকেই যে ঢাকার বাইরে দিবে না, কারণ আব্বু দেশের বাইরে থাকে। সো আব্বু ঢাকার বাইরে থাকতে দিবে না, তাই ফ্যামিলির সাথেই থাকতে হবে। তো সে কারণে আমার সেকেন্ড টাইম দেওয়া মূলত আমার হচ্ছে যশোরে আসছিল। আমি অ্যাপ্লাই করেছিলাম, তো যশোর আসছিল, আমার মার্কেটিং আসছিল। মানে শুরু থেকে আমার ইচ্ছে ছিল মার্কেটিং নিয়ে পড়বো। তো মার্কেটিং ছিল, বাট ফ্যামিলির কারণে ভর্তি হয়নি। যাই হোক, পরে অনেক কিছুর পরে তারপরে হচ্ছে আবার আমি ন্যাশনাল অ্যাপ্লাই করি নাই, 7 কলেজ অ্যাপ্লাই করি নাই। তো 7 কলেজ অ্যাপ্লাই না করার কারণে অনেক কিছু সাফার করতে হয়েছে। যে হ্যাঁ, ঢাকার মধ্যে থাকার জন্য অনেকেই তো 7 কলেজে অ্যাপ্লাই করে, বা হচ্ছে 7 কলেজটাকে বেছে নেয় আর কি। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে ছিল যে আল্লাহ চাইছে যে আমি পাবলিকে পড়বো, তাই হয়তো আমাকে 7 কলেজে তখন অ্যাপ্লাই করায় নাই। এখন এটাই মনে হচ্ছে যে আচ্ছা তো তখন 7 কলেজে অ্যাপ্লাই করি নাই, ন্যাশনালে অ্যাপ্লাই করি নাই। আর হচ্ছে বিবিএ প্রফেশনালে অ্যাপ্লাই করেছিলাম, তো সেটা তো ভর্তি হয় নাই। আমার ইচ্ছে করতেছিল যে কোথাও ভর্তি হইতে, আমার কোথাও হয় নাই। আমি যশোরে পাইয়াও ভর্তি হইতে পারি নাই। সো ওইখান থেকে আমার খুব খারাপ লাগতো যে আমি কেন ভর্তি হব না পাবলিকে। আমি তো আমার শুরু থেকে ইচ্ছে ছিল না যে সেকেন্ড টাইম দিব, কিন্তু পরে আব্বু বলল যে না, তুমি সেকেন্ড টাইম দাও। তারপর আমি আবার প্রাইভেটেও ভর্তি হয়েছি, সাউথ ইস্টে ভর্তি হয়েছিলাম। ভর্তি হয়েও আমি ভর্তি ক্যান্সেল করে দিছি, যে আমার মন ইচ্ছেই করতেছে না যে আমি হচ্ছে মানে প্রাইভেটে পড়বো। বা তারপর আব্বু আবার বললো যে তুমি সেকেন্ড টাইম দাও, তো সেই ক্ষেত্রে সেকেন্ড টাইম দেওয়া। যাক, তোমার জন্য তাহলে প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে যে তোমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ ছিল, তাই না? হ্যাঁ, আব্বু অনেক সাপোর্টিভ ছিল। আব্বু শুরু থেকেই বলছে যে হ্যাঁ, আব্বুর একটা স্বপ্ন, যে সবাই অনেকেই বলে আব্বুর সাথে যারা থাকে, মানে আব্বু তো বাইরে থাকে, তো অনেকেই বলে আমার মেয়ে এখানে পড়ে ওইখানে পড়ে। তো আব্বু শুরু থেকেই যে হ্যাঁ তুমিও পড়বো, আমি সবাইকে বলবো আমার মেয়ে জগন্নাথে পড়ে বা ঢাকা ভার্সিটিতে পড়ে, আমিও বলবো। তো আব্বুর জন্যই মূলত এই সেকেন্ড টাইম দেওয়া আর এতটুকু আশা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সো আচ্ছা, তুমি যখন ফার্স্ট টাইমার হিসেবে একটু মানে খারাপ রেজাল্ট করেছিলে, তোমার আসলে কি মনে হয়েছিল? যে তুমি কি হতাশ হয়ে গিয়েছিলে, নাকি নিজে থেকে ঘুরে দাঁড়ানোর যেই একটা পরিকল্পনা, হ্যাঁ, নিজের প্রতি যে আত্মবিশ্বাস? হতাশ ছিলাম। ঢাকা ভার্সিটি হয় নাই, তারপরে বাহিরে রাজশাহী, তারপরে চট্টগ্রাম, সব জায়গায় দিছিলাম, বাট কোথাও তেমন ভালো হয় নাই। তো আর বাহিরে তো আব্বু দিবেই না, শুরু থেকে বলে দিছে। তারপরে আমি পরীক্ষা দিছি বাহিরে। তো হচ্ছে হতাশ অনেক ছিলাম, মানে 6 মাস হচ্ছে এরকম হতাশই ছিলাম। তারপরে জিএসটি এক্সাম দিল, তারপরে যশোর আসলো, সেখানেও ভর্তি হইতে পারলাম না, আবার প্রাইভেটে ভর্তি হয়ে ক্যান্সেলও করে দিছি। তো সব মিলে মানে অনেক হতাশ ছিলাম। পরে হচ্ছে আবার
এরপরেই আপনাদের এডুকেশনে দেখি যে সেপ্টেম্বর কি জুলাই লাস্টের দিকে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ চালু হয়েছে। তা আমি সেখানে ভর্তি হয়েছি অক্টোবরের লাস্টের দিকে। তা অনেকদিন চলে গেছে, আমি এখানেও অনেক মানে হতাশা ছিলাম যে অনেকদিন চলে গেল, আমি যদি এটার মানে আগে খোঁজ পাইতাম তাহলে আরো আগে থেকে প্রিপারেশনটা শুরু করতে পারতাম। তো এখানে খোঁজ পেয়ে তারপরে এখানে ভর্তি হইলাম, তারপরে রেগুলার ক্লাস করলাম। আমি ভাবলাম যে জাহাঙ্গীরনগর তো মোটামুটি ঢাকার কাছেই, তো জাহাঙ্গীরনগর দিব। পরে দেখলাম যে আমার জাহাঙ্গীরনগরে যখন সার্কুলার দিল তখন দেখলাম যে মানে আমি যদি কমার্সেও কোনো সাবজেক্ট পেতে চাই তাহলে আমার হচ্ছে ইংলিশে A- থাকতে হবে, আমার ইংলিশ হচ্ছে বি। তো মানে সব জায়গায় আমি সব দিকে হতাশাগ্রস্ত হয়ে গেছি। এখানেও যে আমি জাহাঙ্গীরনগর এক্সাম দিতে পারবো না, একমাত্র জিএসটি ছাড়া আমার কোনো ওয়েই নাই। মানে আমার যাই হোক, আমার জিএসটি তে যেভাবেই হোক চান্স পাইতেই হবে। কারণ মানে আমার আর জিএসটি তে এমন না যে যেখানে সেখানে চান্স পেলে হবে, আমার জিওতেই হইতে হবে, আমার জবিতেই হইতে হবে যেভাবেই হোক। তো মানে সেভাবে তো আমি নিজে অনেক মানে ভয় ফিল করতাম যে হ্যাঁ আমার হবে কিনা, এত তো স্টুডেন্ট, তারপরে আমার যেভাবেই হোক জগন্নাথে হইতে হবে, এদিক থেকে আমি খুবই ভয় পেতাম। ওকে, বুঝতে পারছি। পরে তো হ্যাঁ 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 ক্যারি করো। পরে তো হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ এখন এক্সাম দিলাম, এখন তো জবিতে হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সো আমি কিছু এখন কমেন্ট নেব সাবিহা, যে অনেকে কমেন্ট করতেছে, যে যেমন মাহফুজুর রহমান কমেন্ট করছে, ভাইয়া সেকেন্ড টাইমের জার্নির গল্পগুলো কি গত বছরের সেকেন্ড টাইমারদের যারা এই বছর পরীক্ষা দিয়ে সফলতা পেয়েছে? হ্যাঁ এক্স্যাক্টলি ভাইয়া, যারা তোমাদের সাথে যারা ফার্স্ট টাইমার ছিল এই বছর, দ্যাট মিনস এইচএসসি 23-এর সাথে, হ্যাঁ যারা হচ্ছে এক্সাম দিয়েছে গত বছরের সেকেন্ড টাইমার হিসেবে, তাদের যে সফলতাটা, তারা কিভাবে কামব্যাকটা করছে, এই গল্পটা আসলে তোমাদের জন্য। তোমরা যারা ফার্স্ট টাইমার ছিলা, এক্সাম দিয়েছো, আনফরচুনেটলি যাদের পরীক্ষাটা ভালো হয় নাই, তারা কিভাবে কামব্যাক করবা, আসলে তাদেরকে এটা বোঝানোর জন্যই যে তারা কি ধরনের সিচুয়েশন গুলো ফেস করছে এবং এই সিচুয়েশন গুলো থেকে কিভাবে ওভারকাম করছে, তাদের জন্য এই গল্পগুলা। এবং প্রত্যেকদিন আমরা তাদের থেকে নতুন নতুন এক্সপেরিয়েন্স, কারণ এক একজনের গল্পটা এক এক রকম। কারো ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার থাকে, কারো ফ্যামিলি সাপোর্ট থাকে না, আবার কারো এই যে লং টাইম যে জার্নিটা, এই জার্নিটা কন্টিনিউ করতে পারে না। সো আমরা প্রত্যেক জনের থেকে, এক একজন থেকে নতুন নতুন কোশ্চেন নিয়ে আসতেছি, তাদের এক্সপিরিয়েন্সটা বের করে আনতেছি, যেন তোমরা যারা এবার সেকেন্ড টাইমার হয়ে গেছে আনফরচুনেটলি, তারা যেন বুঝতে পারো কিভাবে নিজের ওভারকাম করবা। সো আজকের লাইফটা খুবই ইনসাইটফুল হবে, তো তোমরা লাইফটা একটু শেয়ার করে দাও কাইন্ডলি, এবং তোমার যারা বন্ধুরা সেকেন্ড টাইমার বা পরিচিত ভাই ব্রাদার যারা সেকেন্ড টাইমার আছে, হয়ে গেছে আনফরচুনেটলি, তাদেরকে এই লাইফটা দেখার সুযোগ করে দাও। ওকে, আরেকটা কোশ্চেন নিব। মিশকাতুল জান্নাত বলছে যে আপু এখন কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে, এটা আনসারটা আমি একটু দিয়ে দিই। আপু তোমাদের হচ্ছে যে জিএসটি তে এবার হচ্ছে কি মেরিট পজিশন দিয়েছে, বাট এখনো ভার্সিটির যেই চয়েস বা অ্যাপ্লিকেশন ওইটা এখনো শুরু হয় নাই। সো এক্সাক্ট হচ্ছে কি ওইরকম কোনো ভার্সিটিতে এখনো অ্যাপ্লাই করতে পারে নাই, বাট জিএসটি তে চান্স পেয়েছে, এবং আশা করি আমরা তোমার আপু জগন্নাথে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো সাবিহা, আমি হচ্ছে যে তোমাকে একটা কোশ্চেন করতে চাই, যে সেটা তুমি যখন এক্সাম দিয়েছিলে, তোমার কোন কোন ভুলগুলোর কারণে তোমার মনে হয় যে ফার্স্ট টাইমে তুমি খারাপ করেছিলে, একটু যদি বলতা তোমার এক্সপিরিয়েন্সটা, তাহলে তোমার যারা জুনিয়ররা আছে, যারা এই বছর সেকেন্ড টাইমার হয়ে গিয়েছে, তারা এখান থেকে একটু লার্ন করতে পারতো, এই ভুলগুলা যেন অ্যাভয়েড করতে পারে। জি ভাই, আমার তো শুরু থেকে ইংলিশে দুর্বলতা ছিল, যেহেতু আমার এইচএসসি তো ইংলিশে বি ছিল। সো আমি ইংলিশে ভয় পাইতাম খুব। আর অন্যান্য ভার্সিটিতে আমার না হওয়ার মেইন কারণ হচ্ছে ইংলিশ। আমি কি করতাম, সবসময় আমার একটা ভুল ছিল, যেটা আমি সেকেন্ড টাইম এক্সাম দেওয়ার আগে আমি ফিল করলাম যে আমি সবসময় বেশি বেশি দাগানোর চেষ্টা করতাম, মানে পারি বা হচ্ছে যেটা কনফিউজিং, যেটা আমি একদমই জানি না, তারপরে ওইটাও আমি দেওয়ার চেষ্টা করতাম। তো এরকম করে দেখা যায় এক্স্যাক্টলি আশানুরূপ ফল হয় নাই প্রথমবার। কিন্তু মানে আমি পরে বুঝতে পারছি যে আমি এরকম বেশি বেশি এমসিকিউ ভুলগুলো হচ্ছে আনসার করার কারণে আমার মার্ক এত কম আসতো বা হচ্ছে খারাপ হইতো। তো মানে যেগুলা হচ্ছে যে 50% অ্যাটলিস্ট পারে সেগুলো দাগানো উচিত, বাট বেশি দাগাইতে গিয়ে হচ্ছে প্রবলেমটা হয়ে যেত।
তো আমি সেকেন্ড টাইমে এটা চেষ্টা করছি এটা পরিহার করার, তো ওভারকাম করতে পারছি। ওকে, সো আচ্ছা আমি একটু একজনের একটা কমেন্ট পড়বো। হ্যাঁ, এমডি জয়নাল কমেন্ট করছে যে ভাই জীবনটা খুব কঠিন, আপনারা কিভাবে এত কঠিন সময় মোকাবেলা করছেন, এর জন্য আজকে এই পজিশন আসছে। মানে কিভাবে হচ্ছে যে তোমার যে হার্ড সিচুয়েশন গুলা, বিকজ 1.5 বছরের প্রিপারেশন, যেমন যারা ফার্স্ট টাইমার থাকে তাদের বেসিক্যালি 4 থেকে 5 মাস প্রিপারেশন নিতে হয়। সো আমরা জানি যে মানুষের আসলে কনসেন্ট্রেশনটা বা পড়াশোনা বা যে কোনো কাজের প্রতি মনোযোগটা শর্ট টাইমে ধরে রাখতে পারে, লং টাইম যখন হয়ে যায়, ইভেন তুমি অ্যাজ আ সেকেন্ড টাইমার তোমার কিন্তু আগের পড়াটাই পড়তে হচ্ছে, তাই না? যে আমাদের মানে ন্যাচারালি পড়ার প্রতি কিন্তু একটা অনাগ্রহ সবসময় থাকে, এবং একই জিনিস কিন্তু আমরা বারবার আসলে ওইভাবে পড়তে চাই না, তাই না? সো সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু একই পড়াটা বারবার রিভিশনের উপর রাখতে হয়। সো তুমি এই পড়াটা, যে একই পড়া একই জিনিস বারবার প্র্যাকটিসটা কিভাবে করতা, যে তোমার মাইন্ডটাকে তুমি কিভাবে পড়ার সাথে ধরে রাখতা, এইটা যদি বলতা তাহলে হচ্ছে যে ওরা একটু বুঝতে পারতো যে ওরা কিভাবে হচ্ছে এখন পড়বে। জি ভাই, আমার শুরু থেকে একটা ইয়ে ছিল যে আমি কোচিং এ পড়ি বা যেখানেই পড়ি না কেন, মানে আমার মতো আমি সাবজেক্ট গুলো শেষ করার চেষ্টা করতাম। যে এখন 25 তারিখে অ্যাকাউন্টিংটা স্টার্ট করছি, আচ্ছা আমি চেষ্টা করব আবার 5 তারিখের মধ্যে অ্যাকাউন্টিংটা শেষ করা। মানে এরকম 10 দিন বা হচ্ছে 15 দিন এরকম টার্গেট করতাম যে আমি এই সাবজেক্টটা পুরাটা বই শেষ করব। কারণ আমি তো ফার্স্ট টাইমে সবগুলাই মোটামুটি পড়ে আসছি, এখন সেকেন্ড টাইম জাস্ট আমার রিভিশন টাইম। তো আমি মানে এরকম পার্ট টু পার্ট বা রিভিশন করতে থাকতাম, এরকম প্রত্যেকটা সাবজেক্ট রিভিশন করতে থাকতাম। আমার মতো করে 5 দিন, কোনোটা 10 দিন সময় ধরে এরকম রিভিশন করতাম। তো হচ্ছে আমারও এরকম মনে হইতো যে আমি পারবো কিনা, বা আমার তো একটা বছর লস হয়ে গেল, সেখানে আমি যদি এখন ন্যাশনালে ভর্তি হই তাহলে কি হবে, সবাই এটা নিয়ে হাসাহাসি করবে বা অনেক কিছুই ভাবতাম। কিন্তু মনে হইলো যে না, আমি যেহেতু এটাই তো আমার শেষ সুযোগ, তো যেহেতু আমি প্রথমবার পাই নাই, ইনশাল্লাহ আল্লাহ হয়তো বা এবার আমাকে মানে ব্যর্থ করবে না, আমি আমার মতো চেষ্টা করতে থাকি। কিন্তু অনেক হতাশা লাগতো বা অনেক কিছুই মনে হইতো, কিন্তু আসলে চান্স পাওয়ার পরে মনে হয় যে না, আমার এখন একটুর জন্য মনে পড়তেছে না যে হ্যাঁ আর হচ্ছে 1 বছর গ্যাপ গেছে বা এরকম কিছুই মনে পড়তেছে না। এখন মনে হইতেছে যে যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি তখন 7 কলেজে অ্যাপ্লাই করি নাই, এটার জন্যই হয়তো বা করি নাই, আলহামদুলিল্লাহ এখন এখন ভালোই লাগতেছে। তো জীবনে অনেক কঠিন সময় আসবে, কিন্তু সেগুলোকে পার করতে হবে, ধৈর্য ধরতে হবে সবকিছুতে, এটাই হচ্ছে মূল কথা। যে ধৈর্য ধরে আগে যেতে হবে, আর সবসময় আল্লাহকে ডাকতে হবে, যে সব কাজই আল্লাহকে ডাকতে হবে সব সময়, আর ধৈর্য ধরতে হবে সব সময়। ওকে, অবভিয়াসলি। সো আসলে সেকেন্ড টাইমারদের কিন্তু যুদ্ধটা শুধু যে নিজের সাথে এমন না, অনেকটা হচ্ছে যে নিজের এই যে পড়াশোনার সাথে নিজেকে ধরে রাখা মানসিকতা, দেন পাড়া প্রতিবেশী, হ্যাঁ, আবার অনেকের হচ্ছে যে কি করা লাগে নিজের ফ্যামিলির সাথেও, বিকজ তুমি লাকিলি তোমার ফ্যামিলি সাপোর্ট পেয়েছো। অনেকেই আছে আমাকে প্রতিদিন ইনবক্স করে বা পেজে পোস্ট করে যে বাসা থেকে আমাকে সেকেন্ড টাইম এক্সাম দিতে দিবে না। সো সেকেন্ড টাইমারদের যুদ্ধটা না আসলে অনেক কঠিন, যে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। আবার অনেকের থাকে ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, যে বিকজ ধরো ফার্স্ট টাইমার হিসেবে তুমি হচ্ছে যে অনেক দিন ধরে পড়ছো, অনেক জায়গায় কোর্স করে অনেকেই, অনলাইন অফলাইন মিলিয়ে। সো একটা টাকা পয়সার ব্যাপার তো আছে, যেহেতু আমাদের দেশটা অর্থনৈতিকভাবে অতটা উন্নত না, সবার আমরা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষজন বেশিরভাগই। সো আমাদের জন্য টাকাটাও একটা বড় ফ্যাক্টর, হ্যাঁ, এই জায়গায়। সো আসলে সেকেন্ড টাইমাররা এই অনেকগুলা প্রবলেম ফেস করে। সো তুমি তো বললা যে ফার্স্ট টাইমে তুমি কি কি ভুল করার কারণে হচ্ছে যে ফার্স্ট টাইমে চান্স হয় না, যেমন বেশি নেগেটিভ মার্কিং খেয়েছিলে। সো এখন তুমি যদি বলো যে তুমি সেকেন্ড টাইমার হিসেবে, হ্যাঁ, এই যে এবার যে পরীক্ষাটা দিয়েছো এখানে যে তুমি সফলতা পেয়েছো, এইটার মূল কয়েকটা যদি 2-3টা কারণ বলতে একদম টু দা পয়েন্টে, যেন ওরা বুঝতে পারে। মানে আমি প্রথম টাইমে যেগুলো করি নাই, সেকেন্ড টাইমে আমি চেষ্টা করেছি সেগুলো করার। যেমন মানে রাত জাগার চেষ্টা করছি, রাত্রে 2টা-3টা পর্যন্ত পড়ার চেষ্টা করছি। তারপরে হচ্ছে যে যতটুকু পারা যায় হচ্ছে নিজের মানে নিজের যতটুকু এফোর্ট দেওয়া যায়, শত কষ্ট সত্ত্বেও আমি এফোর্ট দিছি এখন। আর হচ্ছে যে সেকেন্ড টাইমে সবচেয়ে বড় জিনিস একটাই, যে ধৈর্য ধরতে হবে। ওকে, আর আমি কিছু
কমেন্ট নিব, ঠিক আছে? ওকে, আয়শা বলতেছে আপু আপনি কি এডুকেশনে পড়েছিলেন? সাবিহা তুমি যদি বলতা তুমি কোথায় পড়ছো, তুমি আমাদের কোন ব্যাচে ছিলা, কিভাবে ছিলা, তুমি কোথায় থেকে প্রিপারেশন নিছো, এটা যদি একটু বলতা। জি, আমি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ছিলাম। তারপরে সেখান থেকে আবার জিএসটি এক্সাম ব্যাচে এক্সাম দিলাম লাস্ট মোমেন্টে, ফাইনাল মডেল টেস্ট দিলাম। কিন্তু শুরু থেকে আমি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ক্লাস করতাম, তারপর ওইখানের পিডিএফ পড়তাম, মানে ওইখানে যা যা দিত সবই পড়তাম, ক্লাস করতাম, মহসিন ভাইয়ের ক্লাস করতাম। এভাবেই শুরু থেকে যুক্ত ছিলাম। ওকে, আরেকজন বলতেছে যে আরেকটা কমেন্ট যে আপু প্র্যাকটিসের জন্য কি অনলাইনে পরীক্ষা দিয়েছো? শুধু অনলাইনে পরীক্ষা দিলে কি টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করা যায়? সো তুমি তোমার নিজের প্র্যাকটিসের জন্য বা এক্সামের জন্য তুমি আসলে কোথায় কোথায় এক্সাম দিতা? যেটা তুমি বললা যে আমাদের জিএসটি এক্সাম ব্যাচে ছিলা, এছাড়া আর কোথাও কি তুমি প্র্যাকটিস করেছো বা অফলাইনে এক্সাম দিয়েছো নাকি শুধু আমাদের অনলাইনেই এক্সাম ব্যাচটাতে এক্সাম দিয়ে? না, আমি শুধু ওই যে জিএসটি এক্সাম বেচে লাস্ট মোমেন্টে এই যে এক্সামটা দিলাম। আর আমি হচ্ছে প্রচুর বিগত বছরগুলো হচ্ছে সলভ করতাম। মানে ধরা যায় যে মানে বিগত বছরের মতো করেই তো আসে কোশ্চেন গুলো, জাস্ট একটু কিছুটা চেঞ্জ থাকে, বাট বিগত বছরগুলোই ম্যাক্সিমাম টাইম দেখা যায় আসে। তো মানে আমি প্রচুর বিগত বছর সলভ করতাম, আর এই এডুকেশনের শুরু থেকে যুক্ত ছিলাম, এন্ড লাস্ট মোমেন্টে এই যে জিএসটি ফাইনাল এক্সাম মডেল টেস্ট দিলাম। ওকে, তাহলে তো বুঝতে পারছি যে তোমার সেকেন্ড টাইম জার্নিটা আমার পুরোটা এডুকেশনের সাথেই ছিল। ওকে, সো সাবিয়া তোমার কথা থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি যেটা পিক করেছি সেটা হচ্ছে যে প্রিভিয়াস ওকে, সো একটু নেট ইস্যু হয়েছিল, সরি ফর দ্যাট। সো আবার চলে আসলাম। সো আমরা যেখানে ছিলাম, যে তোমার কথা থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমরা পিক করেছি সেটা হচ্ছে যে প্রিভিয়াস কোশ্চেন সলভ করার আসলে কোনো বিকল্প নাই, তাই তো? সো তুমি প্রিভিয়াস কোশ্চেনের ক্ষেত্রে তুমি শুধু তুমি যেমন গুচ্ছতে এক্সাম দিয়েছো, এই ক্ষেত্রে তুমি কি শুধু গুচ্ছের এক্সামের কোশ্চেন সলভ করতা না আদার্স যে ভার্সিটির কোশ্চেন গুলো ছিল মানে সব? প্রত্যেকটা চ্যাপ্টারের পরেই তো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আলাদা করে দেওয়া থাকতো, আর বাকি সব ইউনিভার্সিটির গুলা একসাথে দেওয়া থাকতো। তো মানে প্রত্যেকটা চ্যাপ্টারই আমি শুরুতে চ্যাপ্টারটা একটু রিভিশন দিতাম, তারপরে হচ্ছে যা ছিল সবগুলাই সলভ করতাম, কারণ ঢাকা ইউনিভার্সিটিটাও রিপিট হইতে পারে, অন্যান্য ইউনিভার্সিটির গুলাও রিপিট হইতে পারে, সো আমি সবগুলাই সলভ করতাম যে কোনো সাবজেক্টে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর হচ্ছে তুমি যে গুচ্ছতেই শুধু এক্সাম দিয়েছো নাকি সেকেন্ড টাইমার হিসেবে আরো কোথাও এক্সাম দিয়েছিলে, যেমন রাজশাহী বা চবি, বিউপি, না, অন্য বাইরে কোথাও তো আমাকে ফ্যামিলি থেকে দিবে না, তাই সেকেন্ড টাইমে আর বাইরে কোথাও এক্সাম দেই নাই। আর হচ্ছে জাহাঙ্গীরনগরে দেওয়ার ইচ্ছে ছিল, বাট জাহাঙ্গীরনগরে কোনো সাবজেক্টই আসবে না, কারণ আমার ইংলিশে বি ছিল। সো আমার একমাত্র অপশনই ছিল যে জিএসটি আর জগন্নাথ। ওকে, বুঝতে পেরেছি।
সো তোমাদের যাদের কোশ্চেন ছিল যে আপু আর কোথাও এক্সাম দিয়েছিল কিনা, সো এই কোশ্চেনের আনসার অলরেডি পেয়ে গিয়েছো। সো আই থিঙ্ক ওকে। সো সাবিহা, তুমি যদি এখন বলো, আমি এবার যেটা দেখেছি তোমার ফার্স্ট টাইমে যেটা হয়েছিল যে তুমি বেশি দাগা থেকে নেগেটিভ মার্কস খেয়েছিলে, এই জন্য তোমার আসলে এক্সামটা খারাপ হয়েছিল। বাট এবার আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে বেশিরভাগ স্টুডেন্টরা গত বছরের কাটমার্ককে ফলো করতে গিয়ে, ধরো যেমন গত বছরে জগন্নাথে হচ্ছে যে 62-63 মার্কসেও জগন্নাথে বিবিএ পেয়ে গিয়েছে, যেটা এবার কিন্তু হবে না। বিকজ এবার কিন্তু দেখবা যে কোশ্চেনটা ইজি হয়েছে, মার্কস দিয়ে 67-66 বা 68-এ গেলে ধরো যে জগন্নাথে বিবিএ পাবে, ঠিক আছে, অনেকটা এরকম আর কি ব্যাপারটা। সো আমরা কি আসলে সবসময় কি বিগত বছরের কাটমার্ককে ফলো করব, নাকি আসলে আমাদের আগে থেকে স্ট্যান্ডার্ড সেট না করে কোশ্চেন দাগানোর ক্ষেত্রে একটু ধরো যে একদম কমও না, যেমন বিগত বছর কাটমার্ককে ফলো করে অন্যরা কি করেছে, আমি অনেকের সাথে কথা বলে যেটা বুঝেছি, অনেকেই ধরো যে 60 বা 64 এরকম এমসিকিউ অ্যাটেম্প্ট করছে, দাগাইছে, দ্যাট মিনস তার তো 64 এর বেশি পাওয়ার আর কোনো চান্স নাই। সে যদি দাগায় 64, এর মধ্যে তার ধরো যে 5-6টা যদি ভুল যায়, তাহলে তার এইটা আরো কমে যাবে মার্কসটা, ধরো যে 50 বা 54, এটা দিয়ে কিন্তু ভালো একটা ভার্সিটি পাওয়া যাবে না। সো এই জন্য আমরা নেগেটিভের ভয়ে একদম কমও দাগাবো না, আবার হচ্ছে যে আবার বেশি মার্কসের লোভে আবার বেশি দাগাতে গিয়ে নেগেটিভ খাবো না। তো এই জায়গায় তোমার আসলে কিরকম পরামর্শ থাকবে, কনফিউজিং যে কোশ্চেন গুলো থাকবে ওগুলাতে ওরা কিভাবে অ্যাটেম্প করবে, বা তুমি কি করেছিলে এই জায়গাগুলোতে? আমার কাছে মনে হয় যে যেটা 50% যে এটা মানে দুইটা আনসার নিলে তারপরে যেটাতে যে এটা হইতে পারে সেটা দেখানো উচিত, কিন্তু যেটা একদমই দেখে নাই বা পড়ে নাই ওইটা না আনসার করাই বেটার। আর কাটমার্ক তো সবসময় সেম হয় না, কারণ কি গত বছর কোশ্চেন একটু হার্ড হয়েছে, তাই গত বছর হচ্ছে মানে আপনি যদি এবছরই হচ্ছে সায়েন্স তারপরে আর্টস ওদের কোশ্চেনটা দেখা যায় যে 76 হচ্ছে হাইস্ট মার্ক, তাহলে কাটমার্ক কিন্তু হচ্ছে 40+ বা 45+ এরকম হবে। কিন্তু এই বছর কিন্তু কাটমার্ক অনেক বেশি হবে, কারণ এই বছর সি ইউনিটে কোশ্চেন অনেক ইজি ছিল। সো কাটমার্ক কিন্তু সব সময় সেম থাকে না, সো কাটমার্ক অনুযায়ী কোশ্চেন দাগানো উচিত না। আর আমি এটা কখনো ফলো করতাম না যে গত বছর কাটমার্ক বেশি ছিল কম ছিল তাহলে আমি এবার কম পাইলেই হচ্ছে আমি চান্স পেয়ে যাব, আমি এটা কখনো ফলো করতাম না বা খেয়াল করতাম না। কিন্তু আর এটা ফলো করে শেষ পর্যন্ত কি হয় যে অনেকে 70টা দাগায়, তো সেখানে যদি 10টা ভুল হয় তাহলে তো তার হচ্ছে ইজিলি হচ্ছে 60-এর নিচে চলে আসে। সো কাটমার্ক ফলো করে আমার মনে হয় পরীক্ষা না দেওয়াই বেটার, কারণ সবসময় কাটমার্ক সেম থাকে না। ওকে, এক্স্যাক্টলি এই সেম পরামর্শটা আমার নিজেরও থাকবে সবার জন্য। তো তোমরা যারা নেক্সট ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার যে এক্সামে দাও, তোমরা যাই হও, তোমাদের কিন্তু এই জিনিসটা ফলো রাখতে হবে যে লাস্ট ইয়ারের কাটমার্ক ফলো করে তুমি যদি এক্সাম অ্যাটেম্প করো তাহলে কিন্তু ধরা খাওয়ার পসিবিলিটিস আছে, বিকজ এক একবার এক এক ধরনের কোশ্চেন প্যাটার্ন হবে, কখনো হার্ড বা কখনো ইজি হবে। সো ওইটা আসলে ম্যাটার করে না। হ্যাঁ, বাট আমরা একটা জাস্ট আইডিয়া নেওয়ার জন্য কাটমার্কটা দেখতে পারি যে হ্যাঁ বিগত বছর দ্যাট মিনস এরকম। হ্যাঁ, বাট কাটমার্ককে ফলো করবে না। এখন আমার একটা কোশ্চেন থাকবে যে তোমার ফার্স্ট টাইমে যখন এক্সাম খারাপ হয়েছিল, দেন তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনটা আসলে কখন শুরু করেছিলে, যে একদম ধরো যে তোমার এক্সাম শেষ হয়েছে দেন শুরু করছো, নাকি যে লাস্টে? কারণ তুমি বললা যে 1.5 বছর সময়, দ্যাট মিনস ফার্স্ট টাইমাররা কিন্তু 4-5 মাস সময় পায় মানে ইউজুয়ালি। সো তোমার মাইন্ডসেটে এরকম কোনো কাজ করছে কিনা যে অনেক তো সময় আছে, আমি লাস্টে 4-5 মাস পড়লেই তো হয়ে যাবে, এরকম আসছিল কিনা মাথায় কখনো? বা নাকি তুমি একদম শুরু থেকে ধরো যে তুমি যখন সেকেন্ড টাইমার হয়ে গিয়েছো একদম ডিটারমাইন্ড হয়ে তুমি প্রিপারেশন নেওয়া শুরু করেছিলে? এটাই যদি একটু বলতা যে কখন প্রিপারেশন শুরু করেছিলে, যে লাস্টের জন্য অপেক্ষা করেছিলে, নাকি যে তুমি যখন সেকেন্ড টাইমার হয়ে গেছো হাতে বেশি সময়, এই বেশি সময়টাকে তুমি কাজে লাগিয়ে যেন ভালো করতে পারো এভাবে শুরু করেছিলে? একটু যদি বলতা। জি ভাই, আমার তো মাঝখানে অনেক কিছু হয়েছে। রেজাল্ট দেওয়ার পরে তারপর আমি প্রাইভেটে ভর্তি হইলাম, তারপরে জিএসটি তে যশোর ভর্তি হইলাম। তো সবকিছু মিলে হচ্ছে আমার প্রিপারেশন শুরু করতে করতে অক্টোবর মানে সেপ্টেম্বর অক্টোবর হয়ে গেছে। তো আমার প্রথম দিক থেকে ধরলে মানে প্রথম ফার্স্ট টাইম থেকে ধরলে মানে 1.5 বছর ধরে আমি অ্যাডমিশন জার্নিতে আছি। তারপরে
মানে আমার তো সময় লাগছে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর এরকম টাইম থেকে আমি শুরু করছি। বাট যেদিন থেকে আমি হচ্ছে এডুকেশনে যুক্ত হয়েছি সেদিন থেকে আমার পড়াশোনা স্টার্ট হয়েছে। আমার এরকম মনে হয় নাই যে না আমি লাস্ট 3-4 মাস পরে চান্স পাওয়া যাবো, এরকম মনে হয় নাই। আমার মনে হয়েছে যেহেতু আমার কাছে অপশন একটাই, আমার রেজাল্ট বেশি ভালো না, আর আমার জিপিএ 5 নাই কোনোটাতেই, এই এসএসসি এইচএসসি কোনোটাতেই জিপিএ 5 নাই, আর আমার কাছে একটাই অপশন যে জিএসটি। সো আমাকে প্রথম থেকে লেগে থাকতে হবে। তো আমি এডুকেশনে ভর্তি হওয়ার পর থেকেই চেষ্টা চালাই গেছি। আর আমার কাছে কখনোই মনে হয় না যে আমি লাস্ট 3-4 মাস পড়বো, এটা কখনো মনে হয় নাই। তার মানে তোমার যারা এবার জুনিয়ররা যারা হচ্ছে সেকেন্ড টাইমার হয়ে গেছে তাদের জন্য তোমার পরামর্শ এটাই থাকতেছে যে তোমার হাতে যতটুকু সময় আছে একদম স্টার্ট থেকে শুরু করা। যেমন ধরো ওদের এক্সাম এখন শেষ হয়েছে, দ্যাট মিনস তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনটা এখন থেকে নেওয়া উচিত, তাই না? বিকজ আমরা জানি যে কোনো কিছু যে ডিটারমাইন করবে যে আমি পাবলিকেই পড়বো, তাহলে তার শুরু তখন থেকেই শুরু করা উচিত। তাহলে তার উপরে প্রেশারটা লাস্টের দিকে প্রেশারটা কম পড়বে, তার সবকিছু মনে থাকবে বেশি। আর লাস্টের দিকে দেখা যায় তাড়াহুড়ো করে গিয়ে সব পড়তে গিয়ে তারপরে দেখা যায় অনেক কিছু ভুলে যায়। সো এটা করা উচিত না, লাস্টের দিকে গিয়ে প্রিপারেশন নেওয়া উচিত না। শুরু থেকেই যে যদি আমি ভাবি যে আমি সেকেন্ড টাইম নিব, তাহলে সেদিন থেকে আমার প্রিপারেশনটা স্টার্ট হওয়া উচিত, তাহলে আমার জন্য অনেক হেল্পফুল হবে সেটা। হ্যাঁ, বেসিক্যালি কেন শুরু থেকে স্টার্ট করা উচিত আমি একটা পয়েন্ট বলে দিই। আমরা জানি যে আমাদের যখন অ্যাডমিশন এক্সাম শুরু হয় দেখবে একটার পর একটা শুরু হয়ে যায়। ধরো তুমি রাবিতে এক্সাম দিবা, দেখবা এর একদিন পরে তোমার গুচ্ছ বা চবি বা যাবি। হ্যাঁ, তো তখন কিন্তু তুমি ইন্ডিভিজুয়াল যে আলাদা আলাদা প্রিপারেশনটা বা এক্সাম সলভ করা এগুলা কিন্তু সময় পাবা না যখন এক্সাম শুরু হয়ে যায়, কারণ একটার পর একটা কন্টিনিউয়াস এক্সাম চলতেই থাকে। তো সেকেন্ড টাইমারদের জন্য এই জায়গাটাই কিন্তু প্লাস পয়েন্ট, কারণ ফার্স্ট টাইমাররা কি করে তাদের তো আর সুযোগ নাই, তাদের কিন্তু কন্টিনিউয়াস সবগুলো এক্সাম একটার পর একটা দিতে হয়, তাই না? এবং তারা আগে থেকে যেহেতু প্রিপারেশন নেওয়ার সুযোগ পায় না, তাদের ওই শর্ট টাইমের মধ্যেই নিজেদেরকে ম্যানেজ করতে হয়। বাট অ্যাজ আ সেকেন্ড টাইমার তারা কিন্তু আগে থেকে প্রিপারেশন নেয় যে তুমি কোথায় কোথায় এক্সাম দিবা, আগে থেকে ডিটারমাইন থাকবা, ওই ভার্সিটি ওয়াইজ তুমি প্রিপারেশন নেওয়া শুরু করবা, ওই ভার্সিটির কোশ্চেন বেশি বেশি সলভ করবা, তাহলে হচ্ছে কি একটা ভালো রেজাল্ট করতে পারবা। সাবিহা তুমি কি বলো? জি ভাইয়া, আপনারটাই ঠিক আছে। হ্যাঁ, সো তাহলে হচ্ছে যে তোমরা যারা এখন সেকেন্ড টাইমার হয়ে গেছো এইচএসসি 23, তোমাদের জন্য সাজেশন থাকবে আমার এবং সাবিহার পক্ষ থেকে যে তোমরা যখনই ডিসিশন নিয়ে নিবা যে সেকেন্ড টাইম দিবা, এট দ্যাট মোমেন্ট তখন থেকে তোমার প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত। এবং তোমরা যারা সেকেন্ড টাইম দিবা তাদের জন্য তো আমরা এডুকেশনের পক্ষ থেকে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ তো আমরা নিয়ে এসেছি। আমাদের ক্লাস শুরু হয়ে যাবে অতি শীঘ্রই, এবং এখন অলরেডি তোমরা ডিসকাউন্টে ভর্তি হতে পারছো। আরো বিস্তারিত জানতে তোমরা আমাদের পেজে নক দিবা, এডুকেশন অফিসিয়াল যে ফেসবুক পেজ, তোমরা ওখানে নক দিয়ে আরো ডিটেলস জানতে পারবা। এখন আমরা একদম এই যে আজকে যে 4 নাম্বার যে গল্পটা, আমাদের এই গল্পটা আসলে সফলতার গল্প, এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। বিকজ আমরা জানি যে এই টাইমে যারা সেকেন্ড টাইমার হয় আসলে তাদের কিন্তু অনেক হতাশা কাজ করে, তারা কি করবে বুঝতে পারে না। সো তোমরা যেন বুঝতে পারো তোমাদের রাস্তাটা কেমন হবে, তোমরা কিভাবে প্রিপারেশন শুরু করবা, কখন থেকে করবা, কিভাবে করবা, বেসিক্যালি এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্যই যারা এই যুদ্ধটাতে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে আসা। সো সাবিহা, তুমি তোমার হচ্ছে যে কেন ফার্স্ট টাইমে হয় না এইটা বললা, সেকেন্ড টাইমে তুমি কিভাবে ভালো করছো এটা বললা। তোমার পড়তে গিয়ে আসলে কোন কোন প্রবলেম গুলো বেশি ফেস হয়েছে, যে এরকম মনে হয়েছে যে যেহেতু 1.5 বছরের তুমি প্রিপারেশন নিয়েছো, কখনো কি মাঝখানে হাল ছেড়ে দিতে মন চাইছে যে আসলে এতদিন আমার দ্বারা হবে না, বা আসলে খুবই বিরক্ত লাগতেছে, বোর ফিল চলে আসে না? তোমার কি কখনো এরকম হয়েছে কিনা, বা এরকম হইলে তুমি এটা কিভাবে ওভারকাম করছো? জি ভাইয়া, হতাশা তো মনে হইতো যে আমি পারবো কিনা এটা মনে হইতো, বাট মনে হইতো না যে হ্যাঁ আমি মনে হয় পারবো না, এই জিনিসটা আমার মনে হইতো না। এটাই জাস্ট মনে হইতো যে আমি পারবো কিনা, এটাই মনে হইতো। আর হচ্ছে যে অনেকটা সময় হতাশা লাগতো, তখন নামাজ পড়তাম, আল্লাহকে ডাকতাম যে আল্লাহ আমাকে হতাশ করে না, আমি যেভাবেই হোক যুক্ত থাকতে চাই। ধরেন যে গতকাল আমি 8 ঘন্টা পড়ছি, আজকে আমার ভালো লাগতেছে না, আমার একটু বেশি খারাপ লাগতেছে যে হবে কি হবে না, এগুলো বেশি মনে পড়তেছে বা ইয়া হইতেছে, আচ্ছা আমি 6 ঘন্টা পড়ি আজকে। বাট এভাবে মানে যুক্ত থাকতে হবে, লেগে থাকতে হবে, কখনো ছাড়া যাবে না যে হ্যাঁ আজকে একদমই ভালো লাগতেছে না, আজকে একদমই পড়বো না, এটা করা যাবে না। মানে অল্প হইলেও পড়তে হবে, মানে এরকম প্রতিদিন কিছু কিছু হইলেও পড়তে হবে, লেগে থাকতে হবে।
কিন্তু যদি কেউ যদি মনে করে যে হ্যাঁ আমার দ্বারা হবেই না, এখানেই শেষ, সে 3-4 মাস প্রিপারেশন নিল তারপরে সে ছেড়ে দিল, তাহলে আর হবে না, লেগে থাকতে হবে সেটার পিছনে। আর আমারও এরকম অনেক হতাশা লাগতো, বাট সেই টাইমটা ফ্যামিলি, আম্মু অনেক সান্ত্বনা দিত যে হ্যাঁ চেষ্টা করতে থাক, আল্লাহ তো সব সময় সবাইকে ব্যর্থ করে না, চেষ্টা করতে থাক। আম্মু সবসময় কথাটা বলতো, আব্বু বলতো। সো মূলত আমার ফ্যামিলি আমাকে অনেক বেশি ইন্সপায়ার করতো, সেখান থেকে আরো নিজে হচ্ছে লেগে থাকাটা, আর আব্বু আম্মুর খুশির জন্য আরো নিজের কষ্টটা আরো বাড়ায় দেওয়াটা, এটা আব্বু আম্মুর জন্যই মূলত। বুঝতে পেরেছি। আসলে এই যে লেগে থাকার না সবসময় একটা ফলাফল পাওয়া যায়, পরিশ্রমরা আসলে কখনো জি, হারে না। সেটা হ্যাঁ, আপনি তো ভার্সিটির ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আপনি লেগে থাকেন, এক সময় না এক সময় আপনার হবেই। এই যে লেগে থাকার একটা কিন্তু বিখ্যাত গল্প আছে, তোমরা সবাই হয়তো জানো, যে রবার্ট ব্রুসের যে গল্পটা, যে জি সে হচ্ছে যে কি ওই যে 7 বার চেষ্টা করছিল, কি 6 বার ফেল করছে, 7 বারের সময় গিয়ে সে সফল হয়েছে। বাট তোমাদের তো হচ্ছে কি 7 টাইমস ট্রাই করার অপশন নাই, তোমাদের সেকেন্ড টাইমস আছে, ঠিক আছে, সেকেন্ড টাইম অপশনটা আছে। তো তোমরা সেকেন্ড টাইমের যে অপশনটা, এই অপশনটাকে একদম বেস্ট ওয়েতে কাজে লাগাও, ইনশাল্লাহ তোমরাও একদিন এই যে সফলতার গল্পকার হিসেবে অন্যদেরকে গল্প শোনাবে, ঠিক আছে। আচ্ছা সাবিহা, সবার মনে একটা প্রশ্ন থাকে যে এই যে তুমি বলছো যে তুমি প্রাইভেটে ভর্তি হয়েছিলে বা অন্যান্য ভার্সিটিতে ভর্তি হয়েছিলে, সো এরকম অনেকেই কোশ্চেন করে যে ভাই আমরা কি অন্য কোথাও 7 কলেজ বা ন্যাশনালে ভর্তি হয়ে দেন কি সেকেন্ড টাইমে প্রিপারেশন নিব কিনা। আর তোমার ক্ষেত্রে কি হয়েছিল, তুমি কি ভার্সিটিতে ভর্তি হয়ে ক্লাসের পাশাপাশি প্রিপারেশন নিতে, নাকি হচ্ছে যে ভর্তি হয়েছিলে ওইভাবে ক্লাস অ্যাটেন্ড করতে না, জাস্ট প্রিপারেশন নিতে, কি কিরকম ছিল, বা যারা এই এরকম সিচুয়েশন আমি আছে? হ্যাঁ বলো। যে আমি তো ন্যাশনালে ভর্তি হব না, যে আমি ন্যাশনালে পড়বই না, আমার শুরুতেই এটা ছিল যে আমি ন্যাশনালে পড়বই না। সো আমি ন্যাশনালে ভর্তি হই নাই, যাই প্রাইভেটে ভর্তি হয়েছিলাম। তো আব্বু যখন বললো যে তুমি সেকেন্ড টাইম দাও, সেকেন্ড টাইম আবার চেষ্টা করো, তখন আমার মনে হলো যে না, আমি কোথাও ভর্তি হয়ে থাকবো না, আমি পুরোপুরি সেকেন্ড টাইমের জন্য লেগে থাকবো। সো আমি সেখানেও ভর্তি ক্যান্সেল করে দিয়েছি, আমি কোনো ক্লাসই করি নাই, মানে ভর্তি হওয়ার 10 দিন কি 15 দিন পরে আবার ভর্তি ক্যান্সেল করে দিছি, যে আমি যেহেতু সেকেন্ড টাইম দিবই, একটা বছর কষ্ট করবই, তাহলে হচ্ছে আমি আর কোথাও ভর্তি হয়ে থাকবো না, আমি এটার পিছনেই সম্পূর্ণভাবে লেগে থাকবো। সো আমি এটার পিছনেই লেগেছিলাম। আর যদি কেউ যদি মনে করে, যেমন কারো ফ্যামিলি যদি সাপোর্টিভ না হয় যে তাকে সেকেন্ড টাইম দিতে দিবে না, সেক্ষেত্রে সে চাইলে তার যদি 7 কলেজ হয় তাহলে ভর্তি হয়ে থাকতে পারে, বা কেউ কারো যদি 7 কলেজও না হয় তাহলে ন্যাশনালে ভর্তি হয়ে থাকতে পারে, যদি ফ্যামিলি সাপোর্টিভ না হয়। আর যদি ফ্যামিলি হ্যাঁ, সাপোর্টিভ হয় তাহলে সে হচ্ছে নিজের মতো সেকেন্ড টাইমের প্রতি পুরোটা দিতে পারে। ওকে, হ্যাঁ, এই জায়গায় আমার একটা ব্যক্তিগত সাজেশন, সাবিয়ার সাজেশনটা আমার খুব ভালো লাগছে। ও যেটা বলছে যে এটা ডিপেন্ড করতেছে এক একজনের উপরে। যেমন সাবিয়ার ক্ষেত্রে পূর্ণ সাপোর্ট ছিল, যে ওর যদি ধরো যে এবার যদি গুচ্ছতেও না হইতো বা সেকেন্ড টাইম না হইতো, ওকে হয়তো প্রাইভেটে ভর্তি করাই দিত ওর আব্বু আম্মু। বাট সবার ক্ষেত্রে হয়তো সিনারিওটা এমন না। তো এই ক্ষেত্রে আমার যে সাজেশনটা থাকবে, আমি সাবিয়ার সাথে একমত, যে তোমরা যারা হচ্ছে কি অনেকেই থাকে যে হবে কি হবে না, বিকজ এটা তো আমরা কেউ এনশিওর করে বলতে পারবো না যে আমার সেকেন্ড টাইমে হয়েই যাবে। তো এই ক্ষেত্রে রিস্ক না নিয়ে আমার যে সাজেশন, তোমরা কোথাও এক জায়গায় ভর্তি হয়ে থাকো, দেন এর পাশাপাশি হচ্ছে কি করো, এর পাশাপাশি হচ্ছে তোমরা প্রিপারেশনটা নাও এবং প্রিপারেশনে ফুল ফোকাস রাখো। বিকজ ধরো তুমি সেকেন্ড টাইম ফুল ফোকাস রাখলা এবং তোমার একাডেমিক যে ভার্সিটি বা 7 কলেজ যেটাই বলো, ওখানে তুমি জাস্ট অ্যাটেন্ড করলা। যদি তোমার সেকেন্ডারি প্রিপারেশন নিতে থাকো এখানে, দেন তোমার যদি হয়ে যায় তাহলে তার 7 কলেজ বা ন্যাশনাল অন্য কোথাও আর ভর্তি হতে হচ্ছে না। সো জাস্ট হচ্ছে যে সাপোজ আনফরচুনেটলি যদি সেকেন্ড টাইমেও না হয়, তাহলে তোমার ওইটা ব্যাকআপ হিসেবে কাজ করবে, সেভিয়ার হিসেবে কাজ করবে। সো দ্যাটস ওয়াই আমার সাজেশনে সেম থাকবে সাবিহার মতোই, যে তোমরা কোথাও ভর্তি হয়ে থাকো, পাশাপাশি প্রিপারেশন নাও এবং প্রিপারেশনে ফোকাস দাও, ঠিক আছে, তাহলে আশা করি ভালো করতে পারবা। আর যারা হচ্ছে যে ভর্তি হবা না, হ্যাঁ, এটা আসলে টোটালি ব্যক্তিগত একটা পার্সপেক্টিভ আমার। সো এটা ডিপেন্ড করতেছে তোমার পার্সোনাল পারসেপশনের উপর, তোমরা কিভাবে চিন্তা করতেছো, তোমরা কিভাবে ডিসিশন নিবা, ফ্যামিলি কিভাবে তোমাকে সাপোর্ট করতেছে, যে তোমাকে ফ্যামিলি কোথাও ভর্তি করা দিবে কিনা, ফাইন্যান্সিয়াল কন্ডিশন এন্ড আদার্স, ঠিক আছে। সো এটা হচ্ছে যে মূল পয়েন্ট। সো তোমরা চাইলে কেউ কোথাও ভর্তি হয়ে প্রিপারেশন নিতে পারো, আবার না হয়েও ফুল ফোকাসড হয়েও প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। ওকে, দেখি আমি নতুন কোনো কমেন্ট পাই কিনা। আচ্ছা,
মিশকাতুল জান্নাত বলতে ভাইয়া ন্যাশনালে কি দ্বিতীয়বার আবেদন করা যায় না? ওকে, ন্যাশনাল সম্পর্কে আসলে ভাইয়া আমি অতটা ক্লিয়ার আইডিয়া রাখি না, ঠিক আছে? তো এটা পরে হচ্ছে যে তোমাকে জানিয়ে দিব। সো সাবিহা, সো আমরা একদম আড্ডা দিতে দিতে অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সামনে নিয়ে আসছি এবং ওরা আই থিঙ্ক এই কোশ্চেন গুলো থেকে অনেক বেনিফিটেড হয়েছে। সো তোমরা যারা লাইভটা দেখতেছো তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা তোমরা একটু কমেন্ট করো, আমি তোমাদেরকে 30 সেকেন্ডস দিচ্ছি। সো তোমাদের এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে কিউএনএ সেশনে চলে যাব, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সো তোমরা একটু কোশ্চেন করো, দেখি তোমাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা, তোমাদের কোনো জানার কোনো দিক আছে কিনা, অবশ্যই একটু কমেন্ট করবা, দেন আমরা আবার নিজেদের মধ্যে আমরা বিনিময় করব, মত বিনিময় করবো। এখন দেখি তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, আই থিঙ্ক ওকে, তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি তোমাদের কোনো কিছু জানার থাকলে। আচ্ছা, আপু কোন ইউনিটে এক্সাম দিয়েছে? আপু হচ্ছে যে ভাইয়া সি ইউনিটে এক্সাম দিয়েছিল, জিএসটি সি ইউনিট। ওকে, সো আই থিঙ্ক তোমাদের আর ওইভাবে কোনো কোশ্চেন নাই। সো সাবিহা, আমরা তো একদম আমাদের যে নিয়মিত যে লাইভ সেশন সফলতার গল্প আড্ডার একদম শেষ পর্যায়ে চলে আসছি। সো এখন তুমি বলো যে তোমার এক্সপেরিয়েন্সটা, আমাদের হচ্ছে যে এডুকেশন তো তুমি একদম শুরু থেকে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ছিলা, সো তোমার এখান থেকে সার্ভিসটা কেমন লাগছে? ইভেন তুমি আমাদের জিএসটি এক্সাম ব্যাচেও ছিলা, সো ওভারঅল সার্ভিসটা তোমার কেমন লাগছে? তুমি কিভাবে বেনিফিটেড হইছো এক্সাম গুলাতে, যদি একটু বলতা। জি ভাইয়া, আমার এডুকেশনাল সার্ভিস খুবই ভালো লেগেছে। মানে তারা প্রত্যেকটা ভার্সিটির জন্য, যে আমি জিএসটির জন্য ভর্তি হলাম, তারপর অন্যান্য ভার্সিটির এক্সাম গুলোতেও হেল্প করতো, যে কেউ যদি এরকম 3-4টা ভার্সিটির কোর্সে ভর্তি হয় তাহলে সবগুলোর জন্যই তারা প্রিপারেশনের নেওয়া হইতো। তো হচ্ছে সবকিছুর জন্যই মানে বেটার হচ্ছে এডুকেশন, আর অনেক ভালো সার্ভিস পেয়েছি আলহামদুলিল্লাহ। ভাইয়া যেরকম বলেছে সেরকমই পেয়েছি। আর আমার জন্য এক্সাম গুলো অনেক হেল্পফুল ছিল, নেগেটিভ মার্ক সহ যে এক্সাম গুলো ছিল ওই এক্সাম গুলো অনেক হেল্পফুল ছিল। আমি প্রেডিকশন করতাম যে আচ্ছা আমি এখানে 58 উঠাতে পারছি, আচ্ছা তাহলে আমি জিএসটি এক্সামে 65 প্লাস উঠাতে পারবো। মানে আমি প্রতিদিন এরকম পরীক্ষা দিয়ে তারপরে ভাবতাম যে আজকের কোশ্চেনটা একটু কঠিন হয়েছে, তাহলে আমি আজকে এই মার্ক পাইছি। আবার সহজ কোশ্চেনে যদি আমি কম মার্ক পাইতাম তখনও আমি করতাম যে হ্যাঁ এটা সহজ ছিল, তাহলে আমি এটাতে কম পাইছি, তাহলে আমার আরেকটু পরিশ্রম দরকার। তো আমি এরকম ভাবে প্রত্যেকটা দিন হচ্ছে তুলনা করতে পারতাম যে আজকের কোশ্চেনটা একটু ইজি ছিল, আজকে আমি কম মার্ক পাইছি, আজকেরটা কঠিন ছিল, আজকে ঠিক আছে মার্কটা, এরকম মানে নিজের মধ্যে ইয়ে করতাম, তুলনা করতাম। সো লাস্ট টাইমে আমি এক্সামটা দিব কি দিব না ভাবতেছিলাম, মানে আমি অনেক ভেবে চিনতে তারপর লাস্ট টাইম এক্সামটা দিছি, কিন্তু এই এক্সামটা আমাকে অনেক হেল্প করছে, এক্সামটা আমার জন্য অনেক ভালো ছিল। হ্যাঁ, ইভেন আমরা কিন্তু এক্সাম ব্যাচে আমাদের প্রত্যেকটা এক্সামের কিন্তু সলভ ক্লাসও দিয়েছি এবং হ্যাঁ, আমি পিডিএফ সলভ গুলো ক্লাস দেখা 20টা সলভ ক্লাসের যে পিডিএফ গুলো আমি 20টা এক্সামের 20টা পিডিএফ করতাম। মানে প্রতিদিন আমি এক্সাম দিয়ে দিই, আমার যদি আজকে না পড়তে পারতাম পিডিএফটা তাহলে কালকে আমি সেই পিডিএফটা শেষ করে ফেলতাম। মানে আমি তো হচ্ছে সলভ ক্লাসটা করতাম, তারপর আবার পিডিএফটা নিজের মতো করে প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ আলাদা করে পড়ে নিতাম নিজের মতো করে। ওকে, বুঝতে তো পেরেছি। ওকে, পিডিএফ আমি গুলো আমার জন্য অনেক হেল্পফুল ছিল। ওকে, হ্যাঁ বুঝতে পেরেছি। সো সবার জন্যই আসলে যে বেশি বেশি এক্সাম দেওয়া এবং প্রিভিয়াস কোশ্চেন সলভ করার আসলে বিকল্প নাই। তুমি এটা ফার্স্ট টাইমার হও, সেকেন্ড টাইমার হও, থার্ড টাইমার, যত টাইমার হও, তোমার হচ্ছে যে প্রিভিয়াস কোশ্চেন এন্ড কোশ্চেন ব্যাংক সলভ এর বিকল্প আসলে আর কোনো কিছুই নাই। ওকে, আমি একটা হচ্ছে যে আমাদের একদম জুনিয়র এক ভাইয়ের আমরা একটা কমেন্ট নিব, প্রান্ত, সে এইচএসসি 24, সে কমেন্ট করছে ভাই এখন কি আমার অ্যাডমিশনের পড়া ঠিক হবে? এই আনসারটা আমি একটু দিয়ে দেই যে এইচএসসি 24 যারা তোমার এক্সামের এইচএসসি এক্সামের আর বেশি দিন বাকি নাই, 35 or 40 days অলমোস্ট এরকম বাকি আছে। সো আমার সাজেশন, তোমার এই মুহূর্তে আর অ্যাডমিশনে পড়ার দরকার নাই, বাট তুমি অ্যাডমিশন ব্যাপারে যেহেতু কনসার্ন, তুমি যেন এইচএসসির পর পরে শুরু করতে পারো, এই জন্য তুমি হচ্ছে কি অ্যাডমিশনের ব্যাচে এনরোল করে রাখতে পারো, যেন এক্সাম শেষ হওয়ার সাথে সাথেই, বিকজ অনেকে হয় এই যে বললাম না শুরু করব করে অনেক লেট হয়ে যায়। সো কোথাও যদি তুমি আগে থেকে এনরোল করে রাখো তাহলে কি হবে যে তুমি এইচএসসি এক্সামের পর পরে আমরা তোমাদেরকে পুশ করব, যেমন আমাদের ডিইউ আইসিউ ব্যাচ টার্গেট যেই
ডিউ আইসিউ ব্যাচ, এটা অলরেডি এইচএসসি 24 এর জন্য ওপেন আছে, সব অনেক স্টুডেন্ট এনরোল করে ফেলছে অলরেডি। সো প্রান্ত, আমার সাজেশন তোমার জন্য, তুমি এনরোল করে রাখো। এবং আমাদের কিন্তু প্রতিদিন পেজে এবং আমাদের যে এইচএসসি 24 এর জন্য ডেডিকেটেড যে ফেসবুক গ্রুপ, ওখানে কিন্তু নিয়মিত 24 এর জন্য ক্লাসেস হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে। সো তোমরা ওই এইচএসসি রিলেটেড ক্লাসগুলো করো এবং আমাদের হচ্ছে যে কি ডিউ আইসিউ ব্যাচে অ্যাডমিট হয়ে থাকো, যেন এইচএসসি পরপরই তুমি প্রিপারেশন শুরু করতে পারো। আমার সাজেশন কি, তুমি এখন এইচএসসির জন্য পড়ো, টার্গেটেড ক্লাসের জন্য পড়ো, আর এইচএসসির পরপরই তুমি অ্যাডমিশনের পড়াটা শুরু করবা। ওকে, ইশকাতুল জান্নাত বলতেছে ভাইয়া আমি জাহাঙ্গীরনগরের ফার্স্ট টাইমে এক্সাম দিই নাই, এবার এক্সাম দিব, সো জাহাঙ্গীরনগর সম্পর্কে যদি কিছু ডিটেইলস তথ্য দিতেন। হ্যাঁ, অবভিয়াসলি জাহাঙ্গীরনগর সম্পর্কে অলরেডি আমাদের পেজে অনেক ভিডিওস আছে, এটা দেখতে পারো, এবং আমরা নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসবো। সো ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু পাবা, সব ভার্সিটি সম্পর্কে ডিটেইলস তথ্য পাবা। ওকে ওকে, প্রান্ত বলছে ভাই আমি একাডেমিক ব্যাচে ভর্তি হয়েছি। ওকে, সো তুমি আমাদের অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়ে থাকতে পারো, তাহলে তুমি কি এইচএসসি পরপরই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে পারবা। ওকে সাবিহা, সো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের যেই গল্পটা ছিল সফলতার গল্পর আড্ডা, আমাদের রেগুলার যে সেগমেন্ট, সো এটা আমরা শেষ করবো। সো শেষ মুহূর্তে ওভারঅল তুমি তোমার স্টোরিটাকে সাম আপ করে যদি 5টা পয়েন্ট বা 2টা 3টা যেই পয়েন্টগুলো বললে, যারা শেষে জয়েন করছে তারা যদি বুঝতে পারে যে কিভাবে প্রিপারেশনটা নিবে, ওভারঅল তুমি যদি বলো যে তোমার কেন হচ্ছে যে এক্সাম খারাপ হয়েছিল, এরপর ওখান থেকে কিভাবে কামব্যাক করছো, এবং এবার কেন ভালো হয়েছে, যদি একটু জাস্ট 2-3টা পয়েন্টে বুঝাই বলতা, এবং তাহলে আমরা এখানে আজকের মতো আমরা শেষ করতাম। জি, ফার্স্ট টাইমে তো হচ্ছে যেটা বললাম যে আমি অনেক বেশি দাগাইতাম, যার কারণে নেগেটিভ মার্ক অনেক বেশি চলে আসতো। সো এটা চাইছি হ্যাঁ কনফিউজিং কোশ্চেন বেশি বেশি দাগাইতাম, এটা হচ্ছে আমার মেইন প্রবলেম ছিল ফার্স্ট টাইমে। আর হচ্ছে ফার্স্ট টাইমে আরেকটা হচ্ছে যে আমি শুধু রাতের বেলা পরিশ্রম করতাম, সরি শুধু দিনের বেলা পরিশ্রম করতাম, রাত জাগা পরিশ্রমটা আমি কখনো করা হয় নাই। সো আমি চাইছি সেকেন্ড টাইমে সেই রাত জাগা পরিশ্রমটা করার জন্য। সো আলহামদুলিল্লাহ করতে পেরেছি। এবং সবার জন্য একটাই পরামর্শ যে সেকেন্ড টাইমে অনেক বেশি ধৈর্য থাকতে হবে, অনেক বেশি নিজের মন মানসিকতাটা ঠিক রাখতে হবে, যে যে যাই বলুক আমি আমার মতো প্রিপারেশন নিতে থাকি, ইনশাআল্লাহ যা হবে দেখা যাবে। অনেক আত্মবিশ্বাসী হইতে হবে, তাই না? বিকজ সেকেন্ড টাইমারদের জন্য প্রতিকূল এনভায়রনমেন্ট থাকে, সো ওই জায়গায় যদি নিজের প্রতি বিশ্বাস না রাখে, তাহলে অন্যরা কিভাবে তোমার প্রতি বিশ্বাস রাখবে, তাই তো? হ্যাঁ, কারো ফ্যামিলি সাপোর্টিভ হয়, কারো ফ্যামিলি সাপোর্টিভ হয় না, এটা এক একজনের পার্সোনাল ব্যাপার। আর হচ্ছে যেটা যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন একটু একটু বলবেই, যেমন আমি নিজেই হচ্ছে আমি তো ঢাকা থাকি ফ্যামিলির সাথে, তো আমার নিজের গ্রামের বাড়িতে আমি হচ্ছে গত 8-9 মাস যাইনি, কারণ আমার কাছে ভালো লাগতো না যে আমি কোথাও চান্স পাই নাই, সবাই আমাকে জিজ্ঞেস করতো, সো এটার জন্য আমি যাইনি, আমার মন মানসিকতা নষ্ট হয়ে যেত, কেউ জিজ্ঞেস করলে আমার কাছে খারাপ লাগতো। আমি কারোর সাথে ওরকম যোগাযোগ করতাম না, প্লাস গ্রামে যেতাম না, আমি আমার মতো প্রিপারেশন নিছি। এটাই যে সেকেন্ড টাইমে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস, এবং যে টানা লেগে থাকা, এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন। যে যেদিন যেটা পড়া বা হচ্ছে যে এডুকেশনের সাথে যারা যুক্ত আছে তারা ক্লাস করবে রেগুলার, তারপরে রেগুলার পড়াগুলো পড়বে, যে এক্সাম গুলো আসে সেই এক্সাম গুলো যেন দেয়, এক্সাম গুলো অনেক হেল্পফুল হয়। এটাই, আর সবার প্রতি এটাই যে পরামর্শ, যে যেদিন থেকে ডিসিশন নিবে যে আমি সেকেন্ড টাইম দিব, সেদিন থেকে নেওয়া উচিত। এরপরে যে না আমি লাস্টে 3-4 মাস নিব, এটা কখনো করা উচিত না, তাহলে এটা করলে দেখা যায় এক্সামটাও ভালো হয় না, আর অনেকেই অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলে না হওয়ার কারণে সেকেন্ড টাইমে। সো এগুলো থেকে বাঁচার জন্য শুরু থেকে প্রিপারেশনটা নেওয়া উচিত। আর জীবনে হতাশা আসবে, অনেক টাইমে অনেক হতাশা আসবে, সেগুলো কাটায় উঠতে হবে আমাদের নিজেদেরকে। আমার হতাশা আমার বাবা মা কাটায় উঠতে পারবে না, আমাকেই কাটাইতে হবে। এক্স্যাক্টলি, কারণ আমরা প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আলাদা আলাদা সত্তা, হয়তো আমাদের ফ্যামিলি আছে, আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, সবাই হয়তো হেল্প করতে পারে, বাট আমাকেই ডিসিশনটা নিতে হবে, একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে ব্যক্তি হিসেবে আমাকেই যেতে হবে। সো আমাদের ব্যক্তি হিসেবে খুবই আত্মবিশ্বাসী হতে হবে, সবকিছুকে থোড়াই কেয়ার করতে হবে, ডোন্ট কেয়ার ভাব নিয়ে একদম নিজের লক্ষ্যকে স্থির করে এগিয়ে যেতে হবে। সো সাবিহা, আজকে
অ্যাটেন্ড করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, বিকজ আজকের সেশনটা খুবই ইনসাইটফুল ছিল তোমার জুনিয়রদের জন্য। আই থিংক অনেক অনেক ফ্রুটফুল, সো ওরা অনেক বেশি উপকৃত হবে। সো সবার পক্ষ থেকে আরেকটা কথা, যেটা যে অনেকেই ভাবে যে আমার এ প্লাস নাই তাহলে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো না, এটা কখনো ভাবা উচিত না। এ প্লাস ছাড়াও অনেক অনেক মানুষ চান্স পাইতেছে। যেমন আমার নিজেরই এসএসসি এইচএসসি কোনোটাতেই এ প্লাস ছিল না, কিন্তু এখন আমার এক মুমেন্টের জন্য মনে হইতেছে না যে হ্যাঁ আমার কেন এ প্লাস ছিল না। কিন্তু যতদিন চান্স পাইনি অতদিনই আমার মনে হয়েছে যে আমার এ প্লাস থাকলে হয়তো বা ভালো হইতো। কিন্তু এখন এক মুহূর্তের জন্য মনে হয় না যে হ্যাঁ এ প্লাস নাই বলে যে জীবনে কোনো কিছু পাবো না, তা তেমন না। যার যেরকমই রেজাল্ট আছে, যদি তার যোগ্যতা অনুযায়ী হয় তাহলে তার আগে যাওয়া উচিত। এক্স্যাক্টলি, এটা আসলে শুধু এ প্লাসের ক্ষেত্রে না, এটা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, যে জীবন কখনো আসলে থেমে থাকবে না। হ্যাঁ, যে ধরো তোমার এ প্লাস নাই এই জন্য তোমার অ্যাডমিশন থেমে থাকবে না, ধরো তোমার ভার্সিটি নাই, তোমার কোথাও চান্স হয় নাই এই জন্য তোমার লাইফ থেমে থাকবে না, ভার্সিটি হয়েছে চাকরি হয় নাই এই জন্য তোমার লাইফ থেমে থাকবে না, চাকরি হয় নাই হয়তো ব্যবসা হবে, ব্যবসা হয় নাই হয়তো অন্য কোনো উদ্যোগ অন্য কোনো কাজ হবে। ঠিক আছে, তো আসলে লাইফ আসলে কখনোই থেমে থাকবে না। আমাদেরকে একদম নিজেদের প্রতি বিশ্বাস রেখে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে, নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আসলে নিজেকেই লড়তে হবে। সাবিহা, জি ভাইয়া, তো তুমি শেষবারের মতো একটু সবাইকে শেষবারের মতো কিছু বলে দাও, দেন আমরা আজকের মতো লাইভটা এখানে শেষ করব। তো সবার উদ্দেশ্যে যদি একটু কিছু বলতা যে সবাই আসলে কি করবে। যারা সেকেন্ড প্রিপারেশন নিতে চায়, অনেকে আছে যে কোচিং এ ভর্তি হইতে পারে না, সেক্ষেত্রে এডুকেশনে ভর্তি দিতে পারে। আর এডুকেশন খুবই ভালো সার্ভিস দেয় আলহামদুলিল্লাহ। যেরকম তারা বলেছে সেরকম ক্লাস পেয়েছি, পিডিএফ পেয়েছি, সবকিছুই পেয়েছি। সো যারা সেকেন্ড টাইম, ম্যাক্সিমাম স্টুডেন্টই সেকেন্ড টাইমে কোচিং এ ভর্তি হইতে পারে না বা অনেক অনেক প্রবলেম থাকে, সো তারা যেন অনলাইনে যেন যে কোনো একটা প্ল্যাটফর্মে যেন যুক্ত থাকে, বা কেউ যদি আই এডুকেশনের সন্ধান পেয়ে থাকে তাহলে আই এডুকেশনের সাথে যেন যুক্ত হয়, কারণ তারা যেরকম বলে সেরকম সার্ভিস দেয়। ওকে, সো বেসিক্যালি আমি হ্যাঁ বলো সাবিহা, ক্যারি করো। সো সবার প্রতি এটাই পরামর্শ যে সেকেন্ড টাইমে কোথাও যুক্ত হয়ে কোনো একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তারপরে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত। তাহলে নিজের যে গাইডলাইনটা ওইটা সঠিক থাকে, যে আমার কোথাও কোথাও পড়তে হবে, কোথায় গ্যাপ আছে, এগুলো বোঝা যায়। এক্স্যাক্টলি, সো আসলে অনেকে পরীক্ষায় সফল না হওয়ার অন্যতম একটা কারণ যে প্রপার গাইডলাইন পায় না। গাইডলাইনের অভাবে অনেকেই বাজে রেজাল্ট করে, বিকজ সে বুঝতে পারে না কিভাবে পড়বে, কোনটা দিয়ে শুরু করা উচিত। হ্যাঁ, তো এগুলো সে বুঝতে পারে না, তো এই জন্য একটা প্রপার গাইডলাইন অবভিয়াসলি দরকার। সো ব্যাপারটা হচ্ছে যে আমি বলি, তুমি যেখানেই থাকো, তুমি অ্যাজ আ সেকেন্ড টাইমার তুমি যেখানেই পড়তে চাও পড়ো, বাট পড়াটা শুরু করো, বিকজ তুমি এখন সেকেন্ড টাইমার, তোমার প্রতিকূলতা অনেক বেশি। হ্যাঁ, জাস্ট তোমার শুরু করাটা দরকার, বেশি কিছু দরকার নাই, শুরু করাটা দরকার। এবং আজকে আমি একটা মানে গল্প দিয়ে আমি একটু লাইভটা শেষ করব। সেটা হচ্ছে যে তোমরা হয়তো মোস্তফা সারোয়ার ফারুকীকে চেনো, যে একজন ডিরেক্টর। সে তার একটা সম্প্রতি একদম রিসেন্ট আজকে হয়তো তার একটা পোস্ট ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইবার, মানে সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 14-15 সেশন পর্যন্ত দুইবার এক্সাম দেওয়ার চান্স ছিল, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম, ঠিক আছে। বাট এরপর থেকে সেকেন্ড টাইম এক্সাম দেওয়া বন্ধ হয়ে যায়। তো সে দুইবার এক্সাম দিয়েছিল, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে গ্রহণ করে নাই, ঠিক আছে। তারপর হয়েছে কি, এর 8-10 বছর বা 15 বছর পরে রিসেন্টলি কোন এক বছরে তাকে কি করেছে, তাকে হচ্ছে যে জার্নালিজম যে ডিপার্টমেন্ট, ওখানে ক্লাস নেওয়ার জন্য, দ্যাট মিনস অ্যাজ আ টিচার হিসেবে তাকে কি করেছে, ইনভাইট করেছে। দ্যাট মিনস সে যেখানে স্টুডেন্ট হিসেবে গ্রহণযোগ্যতা পায় নাই বা স্টুডেন্ট হিসেবে চান্স পায় নাই, বাট সে ওখানে এখন টিচার হিসেবে চান্স পেয়েছে। সো আসলে লাইফ কখনোই থেমে থাকবে না। সো লাইফ আসলে খুবই ইন্টারেস্টিং, আসলে জীবন নাটকের থেকেও নাটকীয়। তুমি যেভাবে প্ল্যান করতেছো, হয়তো সৃষ্টিকর্তা এর থেকে আরো ভালো ওয়েতে প্ল্যান করে রেখেছে তোমার জন্য। সো কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। সো সাবিহা, আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি সফলতার গল্পের। সো তোমাকে আমাদের সবার পক্ষ থেকে, এডুকেশনের পক্ষ থেকে এবং যারা সেকেন্ড টাইমার হয়ে গিয়েছে তাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, বিকজ আজকে লাইভটা অনেক ইন্টারেস্টিং ছিল এবং অনেক ইম্পর্টেন্ট কিছু আমরা ইনফো পেয়েছি যেগুলা আমাদের জুনিয়রদেরকে হেল্প করবে তাদের প্রিপারেশনটা নেওয়ার জন্য।
তো সাবিহা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা তোমার জন্য, তোমার স্বপ্ন সবগুলো পূরণ হোক। হ্যাঁ, অবশ্যই সব তোমার জন্য দোয়া, এবং যারা সেকেন্ড টাইমার হয়ে গেছো তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া, এবং তোমরা বেস্ট প্রিপারেশনটা নিতে পারো। সো তোমরা থেমে না থেকে শুরু করে দাও, ইনশাল্লাহ ভালো কিছু আসবে। তো সাবিহা, আজকের মতো আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী দিনে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।